মধ্যরাতে অবনী নামের একটা মেয়ে পতিতা সেজে রাস্তা থেকে একের পর এক লোকদের তুলে নিয়ে গিয়ে হত্যা করছে। এমনভাবে সে মাস্টার প্ল্যানিং করে তাদের হত্যা করছে, কেউ কিছু বুঝতে পারছে না। তবে ধীরে ধীরে যত গল্পের গভীরে যাওয়া হয় তত একের পর এক বেরিয়ে আসতে থাকে অবনীর ভয়ানক অতীত। এই মুভি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এমন সাসপেন্সের ভিতরে রাখবে আর শেষে গিয়ে এমন টুইস্ট থাকবে যেটা হয়তো আপনি কল্পনাতেও আনেননি। বলছি সদ্য মুক্তিপাত তেলেগু সাসপেন্স থ্রিলার মুভি ওয়াইফ অফ এর কথা। মুভির শুরুতে আমরা অবনী নামের একটা মেয়েকে দেখতে পাই যে কিনা মধ্যরাতে রাস্তায় এসে এক জায়গায় দাঁড়িয়ে তার মোবাইল ফোনটা বের করে মোবাইলের ফ্ল্যাশটা অন অফ করে চলেছে। এটা দেখেও রাস্তা দিয়ে যাওয়া একটা লোক এসে অবনীকে জিজ্ঞাসা করে যে তোমার রেট কত। এই গান থেকে আমরা বুঝতে পারি এই মোবাইলের ফ্ল্যাশ লাইট অন অফ করাটা হচ্ছে প্রস্টিটিউশনের একটা সাইন। আর এই ধান্দাটাতে অবনী বের হয়েছে। যাই হোক, অবনী লোকটাকে তার রেট বলে 50,000, তাও আবার 1 ঘন্টার জন্য। লোকটা বলে কি 50,000? 50,000 দিয়ে তো আমি বাইরে 50 দিন এনজয় করতে পারবো, তোমার রেট অনেক বেশি। এই বলে লোকটা সেখান থেকে চলে যায়। আর এর যাওয়ার পরপরই একই রকম করে আরও একটা লোক আসে অবনীকে ডেকে রেট জিজ্ঞাসা করাতে অবনী তাকেও সেম কথাই বলে। অবনীর রেট শুনে এই অবাক হয়ে যায়, এই রেগে মেগে সেখান থেকে চলে যায়। কিন্তু অবনীকে দেখা যায় এভাবে সে ওই রাস্তা দিয়ে যাওয়া আরও অনেকজনের সাথে কথা বলে। আর যে তার কাছ থেকে রেট জিজ্ঞাসা করছিল সবাইকে সে সেম 50,000 টাকার কথা বলছে। মানে সে জেনে বুঝেই এতগুলো টাকা চার্জ করছে, বুঝে যাচ্ছিল যাতে করে কেউ তাকে নিয়ে যেতে না পারে। এভাবে অনেকক্ষণ চলার পর বাইক নিয়ে সেখান দিয়ে যাওয়া এই ছেলেটা অবনীর কাছে আসে। সেও জিজ্ঞাসা করে রেট কত। এবার অবনীকে দেখা যায় লোকটাকে দেখা মাত্র যেন তার এক্সপ্রেশন অন্যরকমের হয়ে গেছে, যেন সে এতক্ষণ ধরে এর জন্য অপেক্ষা করছিল। এমনকি এ যখন রেট জিজ্ঞাসা করে অবনী বলে ওঠে মাত্র 1,000 টাকা। এই রেট শুনে ছেলেটা তো নিজে অবাক, বলে কি তুমি এত সুন্দর একটা মেয়ে, মাত্র 1,000 টাকা? অবনী বলে জি, তাও আবার পুরো রাত। যেটাই হোক, ছেলেটা তো এই রেটে অবনীকে পেয়ে অনেক খুশি। এর আগে সে এত কম দামে কোনো দিন অবনীর মতো এত সুন্দর কাউকে পায়নি, তাই সে সাথে সাথে হ্যাঁ করে দিয়েছে। ব্যাস, এরপর কি অবনীকে বাইকের পিছনে তুলে ছেলেটা তার ফ্ল্যাটের দিকে রওনা দেয়। একটু পরে ছেলেটা অবনীকে নিয়ে তার ফ্ল্যাটে এসে হাজির, কিন্তু এখানে ঢুকতে বিদ্যুৎ চলে যাওয়ায় ছেলেটা বলে এখনও তো অনেক টাইম পরে আছে, যতক্ষণ না বিদ্যুৎ আসছে ততক্ষণ চল আমরা গল্প করি। তুমি না সত্যি অনেক সুন্দর, তোমাকে দেখে তো মনে হয় না তুমি এ লাইনের পুরাতন, দেখে মনে হচ্ছে শিক্ষিতও। নিশ্চয় তোমার এ লাইন আসার পিছনে কোনো কারণ হবে, চলো সেই কারণগুলি না বলো আমাকে। ছেলেটার রিকোয়েস্টে অবনীয় তাকে তার কিছু ঘটনা সম্পর্কে বলতে শুরু করে। সিন একটু পিছনে নিয়ে যাওয়া হয়। একদিন রাতে অবনী তার ফ্ল্যাটে ঘুমাচ্ছিল, তখনই তার দরজায় বেল বাজতে শুরু করে। অবনী উঠে দরজা খুলতে গিয়ে দেখে তার বান্ধবীরা এসেছে। এরা ভিতরে ঢুকতেই অবনীর বান্ধবীর মধ্যে একজন তাকে খোঁস একটা থাপ্পড় লাগিয়ে দেয়, সাথে একটা ভিডিও দেখিয়ে বলে তুই এরকমটা কেন করেছিস। এইখানে ভিডিওটিতে দেখা যাচ্ছিল অবনী একটা রুমের মধ্যে কেউ একজনকে গলা টিপে হত্যা করছে। ভিডিওটা দেখে অবনী নিজে অবাক হয়ে যায়। তার বান্ধবীদের জিজ্ঞাসা করে তোমরা এটা কোথায় পেলে। এরা বলে একটু আগে তুমি নিজেই তো এটা আপলোড দিয়েছ তোমার ইনস্টাগ্রাম আইডি থেকে, এটা দেখেই তো আমরা সাথে সাথে তোমার কাছে এসেছি। তবে অবনীর কথা সে নিজে যায় না এটা কিভাবে হয়েছে, কে করেছে। তার বান্ধবীরা বলে এখন অনেক রাত, এখনও তেমন কেউ ভিডিওটা দেখেনি হবে, পুলিশের অবধি পৌঁছার আগে আগে এটা ডিলিট দাও, না হয় পুলিশ এক্ষুনি বাসায় এসে তোমাকে ধরে নিয়ে যাবে। এটা বলতে দরজায় আবারও বেল বেজে ওঠে। অবনীরা দেখে সত্যি পুলিশের নাম নিতেই পুলিশ এসে হাজির। অবনীর বান্ধবীরা তাকে বাসার ভিতরে লুকিয়ে দেয়। এরপর তারা নিজেরা গিয়ে দরজা খুলে পুলিশের এই অফিসারটা তাকে জিজ্ঞাসা করে যে এই ফ্ল্যাটটা অবনী নামের একটা মেয়ের না, ইনস্টাগ্রামের এই ভিডিওটা কে আপলোড দিয়েছে, মেয়েটা কোথায়। এরা বলে স্যার আমরা নিজেরা তাকে পাচ্ছি না, তাই খুঁজতে এখানে এসেছি, কিন্তু সে বাসায় নেই। পুলিশটা তাদের কথায় বিশ্বাস করে না। তারা ভিতরে ঢুকে অবনীর নাম্বারে কল দিতেই ভিতরে অবনীর মোবাইল ফোনটা বেজে উঠলেই তারা বুঝে যায় অবনী বাসার মধ্যে রয়েছে, যার জন্য পুলিশটা অবনীর বান্ধবীগুলোকে গান দেখিয়ে ভয় দেখাচ্ছিল। এদিকে অবনী আড়াল থেকে সবকিছু দেখছে। শেষমেশ একটা ছুরি হাতে নিয়ে সে সিদ্ধান্ত নেয় এই পুলিশগুলোকে মেরে সেখান থেকে পালিয়ে যাবে। ধীরে ধীরে সে ছুরি হাতে পুলিশটার দিকে এগিয়ে যায়, কিন্তু যখন সে পুলিশটাকে মারতে যাবে পিছন থেকে একজন কনস্টেবল চিৎকার দিয়ে ওঠায়। পুলিশটা অবনীকে ধরে ফেলে। সাথে সাথে স্ক্রিনে লেখা ওঠে টু বি কন্টিনিউ। আর আমরা জানতে পারি এটা আসলে অবনীর একটা শর্ট ফিল্ম বানাচ্ছিল। এই অভিনামের ছেলেটাই মূলত অবনীদের নিয়ে সেই শর্ট ফিল্মটা বানাচ্ছে। এই অভি এবং অবনী বেস্ট ফ্রেন্ডের মতোই। অভি এসে অবনীদের এতক্ষণ রেকর্ড করা পার্টটুকু দেখায়। এটা দেখে অবনীদের ভালোই লাগে, জিজ্ঞাসা করে বাকি পার্টটুকু। অভি বলে বাকিটুকুর এখনও কাজ চলছে, এডিট করা হলে আমি তোমাকে দেখাবো অবনী। অবনী অবশ্য অভির উপর অনেক খুশি। অভি মূলত তাকে তার শর্ট ফিল্মে কাজ করার এই সুযোগটা দিয়েছে। এ যাক, অবনীরা সেখান থেকে চলে আসতে যাবে কি, অভি অবনীকে থামিয়ে তার হাতে একটা চিঠি দিয়ে বলে অবনীর চিঠিটা তোমার জন্য,
বাসায় গিয়ে দেখিও প্লিজ। অবনীর চিঠিটা নিয়ে সেখান থেকে চলে আসে। কথা মতো বাসায় এসে অবির দেওয়া চিঠিটা সে পড়ছিল। আর আমরা দেখি এই চিঠির মাধ্যমে মূলত অবনীকে সে প্রপোজ করেছে। এই চিঠিতে সে লিখেছিল, অবনী, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ওই দিন থেকে তোমার উপর আমি ফিদা। সবার থেকে তোমাকে কেমন জানি আলাদা মনে হয়েছে। এরপর থেকে আমি তোমার পেছনে লেগেছিলাম। তোমাকে দেখলে আমার সব কষ্ট, সব ক্লান্তি একদমই মুছে যেত। এখানে আমাদের অভিদের সে সিনগুলো দেখানো হয়। অভি অবনীকে দেখার পর থেকেই সারাক্ষণ তার পিছনে লেগে থাকতো, তার কাছে আসার চেষ্টা করত। এভাবে অনেক চেষ্টা করার পর ফাইনালি সে অবনীর সাথে তার বন্ধুত্ব গড়ে নেয়। দুজন একসাথে ঘোরাঘুরি এদিক সেদিক যেতে শুরু করে। একদিন কথায় কথায় অভি অবনীকে জানায় সে এখানে এসেছে অনেক বড় একজন ডিরেক্টর হওয়ার স্বপ্ন নিয়ে। যদিও এখন ছোটখাটো শর্ট ফিল্ম টিম করে কোন রকমের দিন পার করছে, কিন্তু জলদি নাকি তার স্বপ্ন পূরণ হবে। এটা শুনে অবনী বলে অ্যাক্টিং করার তারও অনেক ইচ্ছে ছিল, কিন্তু ওই যে মিডল ক্লাস ফ্যামিলি, বাসা থেকে এর জন্য জীবনও পারমিশন পাবে না। অভি বলে, তোমার ইচ্ছে অ্যাক্টিং করা, আমি আমার শর্ট ফিল্মের জন্য একটা মেয়ে খুঁজছি, তোমার মধ্যে সব গুণই আছে, যদি রাজি হও তাহলে আমার সাথে কাজ করতে পারো। অবনী অবশ্য প্রথম দিকে রাজি হচ্ছে না, কারণ তার পরিবার এর জন্য মানবে না, কিন্তু অভি তাকে রিকোয়েস্ট করে যেমন তেমন করেই রাজি করিয়ে নেয়। এটাতে অবশ্য তারা দুজনে হ্যাপি। এরপর অভি তার শর্ট ফিল্মের জন্য স্ক্রিপ্ট রেডি করে, অবনীকে দেখায়। অবনীরও ভালো লাগে। পর থেকে এইভাবেই তারা একসাথে কাজ করতে শুরু করে। আর এভাবেই একসাথে কাজ করতে করতে দুজন একজন আরেকজনের আরও ক্লোজ হয়ে এসেছিল। অবনীকে দেখে মনে হয় যেন সে অভিকে পছন্দ করতে শুরু করেছে। এভাবে আর কি অভি তাদের এতদিনের একসাথে এই সুন্দর জার্নিটা চিঠিতে ফুটিয়ে তুলে অবনীকে প্রপোজ করেছে। সাথে এটাও বলেছে, অবনী, তুমিও যদি আমাকে পছন্দ করে থাকো তাহলে কাল এতটা বাজে এরকম রেস্টুরেন্টে চলে আসবে। আমি তোমার জন্য এবং তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। সিন শিফটের পরের দিন কথা মতো অভি আগে আগে রেস্টুরেন্টে এসে অবনীর জন্য অপেক্ষা করছিল। একটু পর অবনীও আসে। অবনীকে আসতে দেখে অভি তো খুশির কোনো ঠিকানাই নেই। তার মানে অবনী সত্যি তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিয়েছে। খুশি হয়ে অভি একটা রিং বের করে অবনীকে দিতে যাচ্ছিল কি তখনই অবনীও ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে অভির দিকে এগিয়ে দেয়। এইটা দেখে অভির হাসি খুশি একেবারে জায়গায় মাটি। বিয়ের কার্ডটা ছিল অবনীর। অভিকে জানায়, অভি, তোমার প্রপোজ করার আগে আগে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কয়েকদিনে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম অভি, কিন্তু কিছু করার নেই। অভি কাঁদো কাঁদো মুখে বলে, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে অন্যজনের সাথে বিয়েতে রাজি কেন হলে? অবনী বলে, আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটেছে অভি। ছোটবেলাতে আমার মা মারা যায়, তারপর থেকে বাবাই ছিল আমার সবকিছু। বাবা কোনোদিন আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি, অনেক আদর যত্ন দিয়ে আমাকে বড় করেছে। কিন্তু কিছু মাস আগে বাবার বড়সড় একটা হার্ট অ্যাটাক আসে। তাড়াতাড়ি বাবাকে হসপিটাল নিয়ে গেলে ডক্টর জানায় বাবার একটা অপারেশন করতে হবে, যার খরচ পড়বে 2.5 লাখ টাকার উপর। সাথে ডক্টর এটাও জানায় তাড়াতাড়ি এই অপারেশনটা শুরু করতে হবে, টাকার ব্যবস্থা করতে না পারলে বাবার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এটা শুনে অবনী তাড়াতাড়ি বাসায় এসে তার যত জমানো গহনা ঘাটি টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিয়ে কোনো রকমের 2 লাখ টাকার ব্যবস্থা করে। এই টাকাগুলো যখন অবনী হসপিটাল জমা দিতে যায় তখন হসপিটাল থেকে ফুল 2.5 লাখ টাকা ছাড়া তারা এগুলো নেয় না, অর্থাৎ জমা দিলে সবগুলো একসাথে দিতে হবে। অবনী অনেক রিকোয়েস্ট করে কিন্তু কোনো কাজ হয় না। অবনীর প্রাণপ্রিয় বাবা তার চোখের সামনে এভাবে কষ্ট পাচ্ছে, এটা তার কিছুতে সহ্য হচ্ছে না। এদিকে তার যা কিছু ছিল সে সব কিছু বিক্রিও করে দিয়েছে। যে কজন আত্মীয় স্বজন ছিল তাদেরকেও কল করে অবনী অনেক রিকোয়েস্ট করে 50,000 টাকার ব্যবস্থা করে দিতে। কিন্তু ওই যে বিপদের সময় আপনি কোনো আত্মীয় স্বজন কাউকে পাশে পাবেন না, এটাই সত্য। অবনীর সাথেও এটাই হয়, সবাই বলে দেয় তাদের কাছে কোনো টাকা নেই। অবনী পাগলের মতো এদিক সেদিক ছুটছিল, রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অজোরে কান্না করছিল। ও সময় অবনীর নজর যায় কিছু মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা একবার অন করছিল আর একবার অফ করছিল। এরই সাথে কিছু লোক এসে তাদের জিজ্ঞাসা করছে তাদের রেট কত। অবনী বুঝে যায় এরা ওই ধান্দাটা করছে। অবনী বাবাকে বাঁচাতে তার চোখের সামনে আর কোনো উপায় দেখতে পাচ্ছে না। বাবা যে তাকে ছোটবেলা থেকে কিরকম করে বড় করেছে ওইগুলো তার চোখের সামনে ভাসছে। এগুলো ভেবে অবনী সিদ্ধান্ত নেয় সেই রকমের ধান্দা করে হলেও টাকার ব্যবস্থা করবেই, যার জন্য সে রেডি হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। একটু পরেই বাইকে করে একটা লোক এসে অবনীকে দেখে তার রেট জিজ্ঞাসা করে। অবনী কাঁদো কাঁদো মুখে বলে 50,000 টাকা। এটা শুনে লোকটা ধরে নেই যে এই মেয়েটা মজা করছে নাকি। বলে 50,000 টাকা? এই টাকা দিয়ে তোমার মতো 15টা মেয়ে পাওয়া যাবে। অবনী কাঁদতে কাঁদতে বলতে থাকে তার 50,000 টাকার খুবই প্রয়োজন। দরকার হলে আপনি যে বললেন না 50,000 টাকা দিয়ে আমার মতো 15 জনকে পাবেন, আমি 15 দিন আপনার সাথে আসা যাওয়া করব, আপনি যাই বলবেন আমি তাই করব, তবু আমাকে 50,000 টাকা দিন। এটা শুনে এক পর্যায়ে লোকটাও রাজি হয়ে যায়। অবনীকে বলে ঠিক আছে বাইকে বসো।
অবনী কাঁদতে কাঁদতে লোকটার পিছনে বসতে যাচ্ছিল কি তখনই তার মোবাইলে একটা কল আসে, যেটা করেছিল তার দুঃসম্পর্কের এক মামা। তার মামাটা তাকে বলে, বেটা আমি তোমার বাবার কথা এমাত্র শুনলাম, তুমি আমাকে জানাওনি কেন? তুমি টেনশন করো না, আমি টাকার ব্যবস্থা করে নিয়েছি, আমি হসপিটালের জন্য বের হয়েছি, তুমি ওইখানে থাকো। এই কথা শোনার পরে অবনী একটু স্বস্তি পায়। কাঁদতে কাঁদতে ওইখানে বসে পড়ে। আর একটু দেরি হলেই তার সাথে কি হয়ে যেত। ওই লোকটা অবনীর সিচুয়েশন বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এতক্ষণ ধরে অবনী অভিকে এইসবই বলছিল, বলে ওই সময় যদি আমার মামাটা আমার পাশে এসে না দাঁড়াতো তাহলে আমার সাথে আজ কি যে হতো, আমি অন্যরকমের হয়ে যেতাম। মামার বদলে আমার কাছে একটা জিনিসই চেয়েছেন, আমি যেন তার ছেলে রামকে বিয়ে করি। মামার ছেলে রাম আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে খেলেছি, ঘুরেছি। রামকে আমি ছোটবেলাতেই পছন্দ করতাম, এখন তাকে আমার জীবনসঙ্গী বানাতে হবে। আমার আর কিছু করার নেই অভি, তোমার প্রপোজালটা রাখতে পারলাম না। এসব বলে অবনী সেখান থেকে চলে যায়। বেচারা অভি প্রেমের ছেঁকা খেয়ে বেকা হয়ে ওইখানে বসে থাকে। দেখতে দেখতে কয়েকদিন পরে অবনীর রাম নামের সে ছেলেটার সাথে বিয়ে হয়ে যায়। কিন্তু অবনীদের বিয়ের প্রথম রাতেই সে রুমে ঢুকে দেখে রাম তার সাথে একটু কথা বলবে তো দূরে থাক, রাম তার মতো করে ঘুমিয়ে পড়েছে। অবনী মনে করে নেই সারাদিনে তো খাটনি গেছে, তাই রাম ক্লান্ত হয়ে গেছে হবে, এজন্য ঘুমিয়ে পড়েছে, যার জন্য অবনী তার মতো করে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে দেখা যায় রাম হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে। ধীরে ধীরে সে অবনী ঠের না পায় মতো রুম থেকে বের হয়ে মেন দরজার দিকে যায়। আর দরজা খুলতে দেখা যায় দরজার বাইরে রামের এই ফ্রেন্ড মেয়েটা দাঁড়িয়ে আছে। মনে হয় যেন মেয়েটা রামের গার্লফ্রেন্ড। রাম তাকে চুপি চুপি একটা রুমে নিয়ে যায়, এরপর তারা ওইখানে ঘনিষ্ঠ হয়। এদিকে ততক্ষণ অবনীরও ঘুম ভেঙে গেছে। পাশে রামকে না দেখে সে তাকে খুঁজতে শুরু করে, এত রাতে কই গেল। অবনী রামকে পুরো বাসায় খুঁজতে খুঁজতে যখন ওই রুমটার পাশ দিয়ে যাচ্ছিল তখনই সে ভিতর থেকে মেয়েটার এবং রামের আওয়াজ শুনতে পায়। এইসব শুনে অবনীর পায়ের নিচ থেকে তো মাটি সরে যাওয়ার মতো অবস্থা, যার অর্থ রাম একটা মেয়ের সাথে রিলেশনে আছে। শুধু তাই নয়, এরা অবনীর ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। রাম তার গার্লফ্রেন্ডটাকে বলছিল অবনীকে নাকি সে মন থেকে মানেইনি, তার বাবার জন্য নাকি তাকে বিয়ে করতে হয়েছে। এসব শুনে অবনীর অনেক মন খারাপ হয়ে যায়। আসলে ছোট্টবেলা থেকে অবনী রামকে এক প্রকার পছন্দ করে এসেছে। কিসমত তাকে তার পছন্দের মানুষের সাথে মিলিয়েছে তো ঠিকই, কিন্তু এমন কিছু একটা তার সাথে হবে ওটা সে কল্পনা করেনি। রাম যদি তাকে পছন্দ নাই করত তাহলে সে তাকে বিয়ে কেন করলো? অন্তত সে একবার তাকে বলতে পারত। এসব ভেবে আর কি অবনী কান্না করে চলেছে। এতটুকুতে সিন প্রেজেন্টে চলে আসে। এতক্ষণে সবকিছু অবনী ওই ছেলেটাকে বলছিল। এসব শুনে ছেলেটা অবনীকে বলে, তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমাকে রেখে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকিয়েছে, এরপর কি হয়েছে বলো প্লিজ। অবনী বলে, বলবো, তার আগে আমি একটু ওয়াশরুম যাব। ছেলেটা অবনীকে ওয়াশরুম দেখিয়ে দেয়। অবনী ওয়াশরুমের দিকে চলে যায়। এরপর ছেলেটা বসে বসে সিগারেট খাচ্ছে, কিন্তু তখনই দেখা যায় অবনী হুট করে পিছন থেকে এসে একটা তার দিয়ে ছেলেটার গলা পেঁচিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছে। অবনী এমনভাবে ছেলেটাকে ধরে, এ কিছু বোঝার আগে আগে অবনী তাকে এক ধরাতেই জানে শেষ করে দেয়। আর এভাবে সে ছেলেটাকে শেষ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সিন শিফট হয়ে যায় কিছুদিন পর। অবনীকে দেখা যায় বাজারের মধ্যে একটা চায়ের দোকানের সামনে এসে কেউ একজনকে বলছিল তার কিছু গাঁজার প্রয়োজন, অর্থাৎ এই মহিলা একজন এসবের সাপ্লায়ার ছিল আর কি। মহিলা অবনীকে নর্মাল এক প্যাকেট দিতে চাইলে অবনী বলে, এটা না, আমার একদম পিওর সবুজটা লাগবে। মহিলা বলে দেয়, এটা তুমি যার তার কাছে পাবে না, একজনের ঠিকানা দিচ্ছি, গিয়ে দেখতে পারো। অবনীর ঠিকানা মতো এই লোকটার কাছে আসে। এও যখন কথা মতো অবনীকে প্যাকেট একটা দেয় তখন অবনী সেটা দেখে বলে, এটা না, এটা তো একদম হালকা সবুজ, আমার একদম খারো সবুজটা লাগবে। এ অবনীকে আরেকজনের ঠিকানা দেয়। এভাবে অবনীকে দেখা যায় এক একজনের কাছ থেকে ঠিকানা নিয়ে নিয়ে অনেকগুলো সাপ্লায়ারের সাথে কথা বলছে, কিন্তু একজনের থেকেও সে নিচ্ছে না। দেখে বোঝা যাচ্ছিল সে আসলে এই জিনিসটার তালাশ করছে না, এই জিনিসটার বাহানা দিয়ে সে কোনো লুকের তালাশ করছে হবে যে এই লাইনে জড়িত আছে। অবশ্যই এরকম করতে করতে অবনী এই লোকটার কাছে এসে পৌঁছায়। আর এই লোকটা অবনীকে সে যে রকমের জিনিসটা চাইছিল ওই রকমের জিনিসটা দিতে পারে। অবনী এর কাছ থেকে জিনিসটা নিতেই তার বান্ধবী তাকে কল দিয়ে বলে সে নাকি আজকে তার সাথে আড্ডায় বসতে পারবে না, তার জরুরি একটা কাজ পড়ে গেছে। এটা শুনে অবনী কল রেখে ওই লোকটাকে বলে, আমি এটা নিব না, আসলে আমি আমার বন্ধুদের নিয়ে বসে খেতে চেয়েছিলাম, কিন্তু তারা নাকি আসতে পারবে না। এখন তুমি বলো, কারো কোম্পানি ছাড়া একা একা বসে এগুলো খেয়ে কি কোনো ফিলিংস পাওয়া যায়? এদিকে এই লোকটা তো আগে থেকে একটা মেয়ে দেখে তার উপর খারাপ নজর দিয়েছিল, এখন যেন সে গোল্ডেন চান্স পেয়ে গেছে। অবনীকে বলে ওঠে, আরে ম্যাডাম আপনি টেনশন কেন নিচ্ছেন, আমি আছি তো, আমি আপনাকে কোম্পানি দিব। অবনীও কি করে অন্যরকমের একটা এক্সপ্রেশন দিয়ে লোকটাকে তার জালে ফাঁসিয়ে নেয়। লোকটা তো খুশির টেলায় অবনীর সাথে চলে যায়। অবনীও তাকে তার ফ্ল্যাটে নিয়ে আসে। এখানে এসে বসতেই তাড়াতাড়ি লোকটা নেশা করতে শুরু করে দেয়, কিন্তু অবনীকে দেখা যায় সে কিন্তু নেশা করছে না। লোকটা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলো। অবনী বলে,
তার নাকি এখনো নেশা করার মতো মুড আসছে না। এ অবনীকে বলে, আমি যতটুকু জানি এই নেশাটা মানুষ কোনো না কোনো কারণবশত করে। মানুষ তার দুঃখ কষ্ট সবকিছু ভুলানোর জন্য এটা করে। তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমারও এরকম কোনো না কোনো ঘটনা নিশ্চয় আছে। আর কি সেই ঘটনা চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। কথা মতো অবনীয় ও সব কিছু একেও বলতে শুরু করে, ঠিক যে ঘটনাগুলো সে প্রথমের ওই ছেলেটাকে বলেছিল। তো আমরা যতটুকু জানি রাম তাকে বিয়ের পর ধোঁকা দিচ্ছিল। এবার ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে আমাদের এরপরের সিনগুলো দেখানো হয়। যত দিন যাচ্ছিল রামের আচার আচরণ অবনীর উপর তত খারাপ হয়ে চলেছে। রাম তার গার্লফ্রেন্ড ওই মেয়েটার সাথে মেলামেশা করা আরও বাড়িয়ে দিয়েছে। অবনীকে সে এতটাই অবহেলা করতে শুরু করে, অবনীর কিছুতে এগুলো সহ্য হচ্ছে না। এই আশাটা নিয়ে সে দিন পার করছিল, সময়ের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে। অবনীর মামা অর্থাৎ তার শ্বশুর মাঝে মধ্যেই যখনই সে তাদের বাসায় আসত, অবনী তাকে কিছু বুঝতে দিত না। মামার সামনে সে হাসি খুশির অভিনয় করে যায়। এমনকি সিনেমা দেখতে গেলেও সিনেমা হলেও সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেত, পাশে বসিয়ে তার হাত ধরে মুভি দেখত। এদিকে অবনী সবকিছু দেখেও নিরুপায়ের মতো তাকিয়ে থাকত। অবনী কষ্ট তো পাচ্ছে, কিন্তু তার মামার কথা চিন্তা করে সে কিছু বলতে পারছে না। যে কিছুদিন পর তার শ্বশুর বাসা থেকে চলে যাওয়ার পর একদিন রাম আবারও তার গার্লফ্রেন্ড ওই মেয়েটাকে এখানে নিয়ে আসলে এবার অবনী আর চুপ করে থাকে না। একটা থাপ্পড় মেরে রামের কলার ধরে তাকে জিজ্ঞাসা করে, তুমি অন্যজনের সাথে এসব করে বেড়ালে আমাকে কেন বিয়ে করেছ? রাম এখানে অবনীর কথার কোনো জবাবই দেয় না, উল্টো ধরে সে অবনীকে প্রচণ্ড মারধর করতে শুরু করে দেয়। অবনী অনেক কান্নাকাটি করে, কিন্তু রাম থামে না। এসবের মাঝে আবার রামের মোবাইল একটা কলও আসে। কলটা রিসিভ করে কথা বলে মোবাইলটা রাখার পর সে অবনীর উপর আরও অত্যাচারী হয়ে ওঠে। এমনকি সে এবার অবনীকে টানতে টানতে ফ্রিজের পাশে নিয়ে গিয়ে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে সব জিনিসপত্রগুলো বের করে অবনীকে এর ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজাটা লক করে দেয়। এটা করে সে ওই মেয়েটার কাছে চলে যায়। অবনী এদিকে ফ্রিজের ভিতরে ঠান্ডায় কাতরাচ্ছিল। অনেক ডাকাডাকি অনেক আকুতি মিনতি করার পরও রাম কোনোভাবে ফ্রিজের দরজা খুলছে না। ঠান্ডায় অবনীর অবস্থা নাজেহাল হয়ে এসেছে, বরফের মতো জমতে শুরু করেছে। এভাবে অনেকক্ষণ চলার পর গিয়ে রাম ফ্রিজের দরজা খুলে দেয়, কিন্তু একটিবারও সে অবনীর দিকে তাকায়ও না পর্যন্ত। ওইভাবে তাকে ফেলে সেখান থেকে চলে যায়। অবনীর ঠান্ডায় ভালো করে হাঁটতেও পারছে না। অনেক কষ্ট করে সে সেখান থেকে বের হয়ে উঠে আসে। এরপর কোনোরকম আগুন টাগুন দিয়ে সে নিজের শরীর গরম করে। সাথে অবনীকে দেখে মনে হয় যেন সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এসবের কারণে সে অনেক বড় কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছে। এই কিছুদিন পর গিয়ে একদিন মাঝরাতে রামের ঘুম ভেঙে যায়, কিন্তু পাশে দেখে বিছানায় অবনী নেই। এত রাতে সে গেল কই, এটা দেখার জন্য ঠিক সেমভাবে রামও রুম থেকে বের হয়। পুরো বাসা খুঁজতে খুঁজতে সেও যখন এই রুমটার পাশে আসে, তখন সে ভেতর থেকে অবনীর গলার আওয়াজ শুনতে পায়। শুধু তাই নয়, রুমটাতে অবনীর সাথে কোনো একটা ছেলেও আছে। এই দৃশ্য দেখে রামের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। পরদিন থেকে রাম নোটিস করে অবনী তাকে দেখিয়ে দেখিয়ে একটা ছেলের সাথে মেলামেশা করতে শুরু করেছে, যে ছেলেটা অন্য কেউ নয়, এটা ছিল অবনীর ওই বেস্ট ফ্রেন্ড অভি। রাম ঠিক যেরকমটা এতদিন অবনীর সাথে করে এসেছিল, ঠিক সেমভাবে অবনী এসব করছে। কেন যায় না, এসব দেখে রামের একদমই সহ্য হচ্ছে না। অবনী তার সামনে একটা ছেলের সাথে মেলামেশা করছে, এটা রাম কিছুতেই সহ্য করতে পারছে না। এভাবে দিন পার হতে থাকে। একজন আরেকজনকে জেলাস ফিল করানোর জন্য যা যা করতে হয় সেগুলোই করছে। একদিন অবনী উপর থেকে নোটিস করে রাম নিচে দাঁড়িয়ে কারোর সাথে মোবাইলে কথা বলছিল। মোবাইলে কার সাথে জানি তার কি কথা হয়। রাম রেগে মেগে এক আছাড় দিয়ে তার মোবাইল ফোনটা ওইখানে ভেঙে ফেলে। এটা করে সে রুমে এসে এক জায়গায় বসে কি যেন করছিল। একটু পর সেখান থেকে উঠে রাম চলে যাওয়ার পর অবনী এসে দেখে রামে তখন একটা পাতার মধ্যে কোনো একটা মেয়ের ছবি আঁকছিল, যেটা দেখতে প্রায় অবনীর মতোই। ঠিক তখনই ভেতর থেকে কিছু একটা পড়ার শব্দ আসে। অবনীর সাথে সাথে ভিতরে দৌড়ে গেলে দেখে রাম তার নিজের হাত কেটে নিজেকে নিজে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। অবনী দেখে রামের পাশে একটা বিয়ের কার্ডও পড়ে আছে, যেটা ছিল রাম যে মেয়েটার সাথে মেলামেশা করত সে মেয়েটার। অবনী ধারণা করে নেয় মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, এজন্য হয়তো রাম নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। হয়তো মেয়েটা রামকে ধোঁকা দিয়েছে হবে। অবনী তাড়াতাড়ি রামকে হসপিটাল নিয়ে যায়। এ যাত্রায় কোনোরকম সে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু পরে বাসায় আসার পরও রাম কিছুতেই ডিপ্রেশন থেকে বের হতে পারছে না। একা একা বসে সে অনেক কান্নাকাটি করছিল। অবনী আর সহ্য করতে না পেরে রামের কাছে যায়। তার পাশে গিয়ে বসে তাকে বলতে শুরু করে, রাম, ছোটবেলা থেকে আমি তোমাকে পছন্দ করতাম। সে ছোটবেলাতে আশা করেছিলাম যদি তুমি আমার স্বামী হতে। দেখো কিসমত তোমাকে আমাকে মিলিয়েছে তো ঠিকই, কিন্তু এমনভাবে যেটা কখনো কল্পনাও করিনি। ছোটবেলাতে যখন তুমি অসুস্থ হতে আমি মন্দিরে গিয়ে তোমার জন্য পুজো দিতাম। যখন তোমার এক্সাম চলতো তখন তোমার জন্য অনেক অনেক দোয়া করতাম। মনে আছে যখন আমরা ক্লাস 10-এ উঠেছিলাম, তখনই আমি সেই দিন তোমাকে প্রপোজ করার জন্য ছুটে গিয়েছিলাম। কিন্তু ক্লাসে গিয়ে দেখি তুমি প্রীতির সামনে বসে তাকে প্রপোজ করছিলে। তুমি প্রীতিকে ভালোবাসো,
এটা দেখে আমি তোমার জন্য অনেক কান্নাকাটি করেছি, কিন্তু শেষমেশ নিজেকে মানিয়ে নিয়েছিলাম হয়তো ভাগ্যে তুমি নেই। ওই দিনের পর থেকে আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখিনি, যদিও তুমি অনেকবার চেষ্টা করেছিলে, কিন্তু আমি তোমাকে জেনে বুঝে ইগনোর করেছি। এত বছর পরে সে অভি নামের একটা ছেলের সাথে আমার আবারও ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অভি আমাকে তার ভালোবাসার কথা জানাতে জানাতে এদিকে ভাগ্য আমাকে আবারও তোমাকে এনে দেয়। মামা আমাদের বিয়ে ঠিক করে দেয়। দ্বিতীয়বারের মতো আমি তোমাকে হারাতে চাইনি, যার জন্য আমি অভিকে না করে দিয়ে তোমাকে বিয়ে করে নিই। ভেবেছিলাম আমার ছোটবেলার ভালোবাসা আমি আবারও পেয়ে গেছি, কিন্তু এসে দেখলাম সে প্রীতির সাথে এখনও তোমার সম্পর্ক রয়েছে। তারপরও আমি সবকিছু সহ্য করে চুপ করেছিলাম, কারণ আমার ভালোবাসার মানুষটা আমার সাথে না হলেও অন্যজনের সাথে সুখে আছে। কিন্তু রাম, এখন তো তার বিয়ে হয়ে যাচ্ছে, সে তো তোমাকে ধোঁকা দিয়েছে, তাই তুমি আমাকে কাছে টেনে নাও না। আমি তোমায় নিয়ে সুন্দর একটা সংসার সাজাতে চাই। আমি শুধুমাত্র তোমাকে জেলাস ফিল করানোর জন্যই অভির সাথে মেলামেশা করেছি, এর বাইরে এক ফোঁটাও কিছুই হয়নি। এসব কিছু শোনার পর রাম নিজেকে আর আটকে রাখতে পারে না। অবনীর জন্য তার অনেক মায়া হয়, যার জন্য সে তাকে কাছে টেনে নেয়। এখান থেকে দুজনে সুন্দর করে নতুনভাবে তাদের সংসারটা আবার সাজাতে শুরু করে। অবনী এখন রামের বুকে ঘুমায়, যেটাতে সে অনেক খুশি। পরের দিন সকালে অবনী কিছু বাজার করার জন্য বাইরে গেছিল। ঘণ্টাখানেক পর অবনী বাজার থেকে ফিরে এসে বাসার ভিতর কিছু একটা দেখে একদমই আটকে ওঠে। ধীরে ধীরে আমরা দেখতে পাই সারা ফ্লোরে রক্ত পড়ে আছে, তার সাথে পড়ে আছে রামের ভয়াবহ লাশ। দেখে মনে হয় যেন রাম বিষ খেয়ে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। অবনীর চোখের সামনে তার সাজানো সংসারটা আবারও ভেঙে চুরে চোরমার। সে ধরেই নেই রাম নিশ্চয় প্রীতিকে ভুলতে পারেনি, তাই সে নিজেকে শেষ করে দিয়েছে। অবনীর সব স্বপ্ন এখানে শেষ। পরবর্তী সিনে রামের অন্তিম সংস্কারের কাজ সম্পন্ন করা হয়। রামের বাবাও এখানে আসার পর সবকিছু জানতে পারে। অবনীর কাছে সে ক্ষমা চাই, বলে, বেটি, আমি জানতামই না রাম অন্য কাউকে পছন্দ করত, সে আমাকে কোনোদিন জানায়ও নি। না জেনে শুনে আমি তোমার জীবনটা শেষ করে দিয়েছি বেটি, আমাকে ক্ষমা করে দিও। এসব বলে তার মামা তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেইখান থেকে চলে যায়। অবনী কিছু বলে না, শুধু কান্না করে যাচ্ছে। এর কিছুক্ষণ পর অবনী কোনো একটা কারণে যখন আলমারি খুলে তার কাপড় নিতে যাচ্ছিল, তখন সে আলমারির ভিতরে কিছু একটা দেখে একদমই চমকে ওঠে। আর এখানে আমরা দেখতে পাই আলমারির ভিতর প্রীতি নামের ওই মেয়েটারও লাশ পড়ে আছে, অর্থাৎ যাকে আমরা রামের গার্লফ্রেন্ড হিসেবে দেখেছিলাম। তার মানে রাম একাই মরেনি, মেয়েটা রামকে ধোঁকা দিয়েছে, যার জন্য সে আগে মেয়েটাকে মেরে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে, এরপর সেও নিজেকে শেষ করে দিয়েছে। সবার এখন এটাই ধারণা। এই দৃশ্য দেখে অবনী কি করবে এখন কিছু বুঝতে পারছে না। তাড়াতাড়ি সে প্রীতিকে আলমারির ভিতর সেইখানেই রেখে আলমারির দরজা বন্ধ করে দেয়, কারণ তার বাসায় তখন মানুষজন ছিল। এইসব বলতে বলতে সিনো প্রেজেন্টে চলে আসে। এতক্ষণে সবকিছু অবনী ওই লোকটাকে বলছিল। আর অবনীর মুখ থেকে এইসব কিছু শোনার পর লোকটাকে জানে অনেক ভয় পাচ্ছে। সাথে সাথে সে তার গলা ধরে কাতরাতে শুরু করে। আমাদের বুঝতে আর দেরি হয় না, অবনী লোকটার ড্রিঙ্কসের সাথে কিছু একটা মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছে। দেখতে দেখতে জায়গায় এরও গেম ওভার। অবনী খুবই চালাকির সাথে এই লোকটারও মার্ডার করে দিয়েছে, আর এটা করতে পেরে সে অজুরে পাগলের মতো হেসে চলেছে। কেন করছে অবনী এসব? একটু পরে গিয়ে রয়েছে আরও বড়সড় টুইস্ট। এখান থেকে সিনেমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, ঠিক ওই জায়গায় যে জায়গায় অবনী আলমারির ভিতর প্রীতির লাশটা পেয়েছিল। আলমারির ভিতর প্রীতির লাশটা দেখার পর অবনী কি করবে কিছু বুঝতে পারছিল না। কোনো উপায় না দেখে শেষমেশ সে কল করে অবিকে ডাকে। আলমারি খুলে প্রীতির লাশটা দেখিয়ে সে অবিকে সবকিছু জানায়। এই দৃশ্য দেখে অভি অবাক। অবনী অবিকে বলে যে তুমি আমাকে এই জঞ্জাল থেকে বের হতে সাহায্য করতে পারবে, প্লিজ অভি আমাকে সাহায্য করো। একটু ভাবনা চিন্তা করার পর অভি বলে, একটা বক্স টক্স কিছু থাকলে নিয়ে আসো, আমরা কেউ না জানে মতো একে কোথাও নিয়ে গিয়ে গুম করে ফেলবো। কথা মতো অবনী গিয়ে বড় একটা বক্স নিয়ে আসে, যেটাতে তারা প্রীতির লাশটাকে ভরে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। অভির গাড়িতে করে তারা দূরে সুনসান একটা জায়গায় চলে আসে। অভির সাথে করে গর্ত করার জন্য জিনিসপত্র নিয়ে এসেছিল। সেইখানে বড় করে একটা গর্ত করতে শুরু করে। পাশে অবনী দাঁড়িয়ে আছে। এরপর গর্ত করার পর অভি যায় বক্স থেকে প্রীতির লাশটা নিয়ে আসার জন্য, কিন্তু এখানে বক্স খুলতে দেখা যায় কোথায় প্রীতির লাশ, প্রীতি এখান থেকে গায়েব। এটা দেখে অভি তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু বেশি কিছু বুঝে ওঠার আগে আগেই পিছন থেকে অবনী এসে অভির উপর হামলা করে দেয়, এক মার দিয়ে তাকে নিচে ফেলে দেয়। সাথে এখানে আমরা এটাও দেখতে পাই প্রীতি আসলে এখনও বেঁচে আছে। তার মানে কি অবিকে শিকার করার জন্য এই সবকিছু তাদেরই প্ল্যান? অবির হাত পা বেঁধে তারা এ জায়গায় নিয়ে আসে। অবনী অবিকে বলতে শুরু করে, কি অবাক লাগছে? ভাবছ আমি কিভাবে তোমার সত্যি জানতে পারলাম, তাই তো? এখানে আমাদের দেখানো হয় অবনী যখন আলমারির ভিতর প্রীতির লাশটা দেখেছিল, তখন সে ভাবছিল এখন কি করবে। আলমারির দরজা টরজা লাগিয়ে দিয়ে সে এসব নিয়ে ভাবছিল কি, তখনই আলমারির ভিতর থেকে আওয়াজ আসতে শুরু করে। অবনী গিয়ে দরজা খুলতে দেখা যায় প্রীতি এখনও বেঁচে আছে। সে আসলে শুধুমাত্র বেহুশ হয়ে গেছিল। অবনী তাকে পানি টানি খাইয়ে কোনো রকমের স্বাভাবিক করে।
এরপর প্রীতি এখানে অবনীকে এমন কিছু সত্য বলতে শুরু করে যেগুলো শুনে অবনীর পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আসলে যখনই অবনী ওই দিন অবিকে তার বিয়ের কথা বলেছিল, সেই দিন থেকে অবির মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়ে যায়। সে প্রেমে ছেঁকা খেয়েছে, এটা কিছুতে সে মানতে পারছে না। অবনীর পিছনে পিছনে সে এতদিন ঘুরল, আর তাকে নিয়ে যাবে অন্য কেউ। অভি আসলে ছিল উপর থেকে যেরকম সাদাসিধে দেখতে, ভিতরে একেবারে তার ঠিক উল্টোটা। ভিতরে সে একদম সাইকো। ওই দিন রাতে এসে সাথে করে দুজন গুন্ডা নিয়ে রামের বাসায় গিয়ে রামকে ধরে মারধর করতে শুরু করে। রাম যখন জিজ্ঞাসা করে কি ব্যাপার, কে আপনারা, আমাকে মারছেন কেন, তখনই অভি বলে তোর বাবা অবনীর সাথে তোর বিয়ে ঠিক করেছে। অবনীকে আমি পছন্দ করি, আর তুই এসে তাকে উড়িয়ে নিয়ে যাবি। আমি হা করে দেখে থাকবো, এটা ভেবেছিস? তোর বাবা অবনীর বাবাকে বাঁচানোর জন্য টাকা দিয়েছে। অবনী তার বিয়েতে না করতে পারেনি, সে আসলে আমাকে ভালোবাসে। এখন আমি যা বলবো তুই যদি আমার কথা মতো না করিস, তাহলে তোকে তো শেষ করবই করব, সাথে অবনীকেও জানে মেরে ফেলবো। অবনীকে তুই বিয়ে করবি ঠিক, কিন্তু চলবি আমার ইশারায়। এমনভাবে তুই তার সাথে বিহেভ করবি যেন অবনী নিজ থেকে বুঝতে পারে যে তুই তাকে ভালোবাসিস না, তুই অন্য মেয়েকে ভালোবাসিস। এরপর অবনী যেন তোকে নিজ থেকে ডিভোর্স দিয়ে দেয়। কান খুলে আমার কথা শুনে রাখ, যদি এক চুল পরিমাণও আমার কথা নড়চড় হয়েছে বা অবনীকে কিছু বলার চেষ্টা করেছিস, তাহলে সাথে সাথে অবনীকে শেষ করে ফেলব। এভাবে অভি রামকে অনেক ভয় দেখায়, আর এগুলো শুনে রামও অনেক ভয় পেয়ে যায় যদি অবনীর কিছু হয়ে যায়। রাম পরের দিনে সবকিছু তার বেস্ট ফ্রেন্ড প্রীতি নামের ওই মেয়েটাকে জানায়। কোনো উপায় না দেখে সে তার কাছ থেকে সাহায্য চায়। প্রীতিও সবকিছু শুনে রামকে সাহায্য করবে বলে। এরপর বিয়ের পর তারা আসলে অভির ইশারা মতোই অবনীর সামনে এই সব কিছু করেছিল। অভি যেরকম যেরকম বলতো রামদেরও সেরকমই করতে হতো। এরপর যখন অভি দেখে এসবে কাজ হচ্ছে না, তখন সে নতুন প্ল্যান বানাতে শুরু করে। রামকে বলে তুই অবনীকে মারধর কর, প্রচণ্ড মারধর করে তার অবস্থা খারাপ করে দে, যাতে তোর উপর রাগ উঠে তোকে ঘৃণা করতে শুরু করে। এই জন্য রাম ওই দিন অভির কথা মতোই অবনীকে এরকম করে মেরেছিল। শুধু এটাতে অভি থেমে থাকে না, সেই ওই সময় রামকে কল করে এটাও জানায় যে অবনীকে মেরে ধরে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দে। বেচারা রামকেও নিরুপায় হয়ে এটাই করতে হয়। এসব যখন করছিল অভি আসলে তখন সেখানে ছিল। অবনীর কষ্ট দেখে রাম অভিকে তখন অনেক হাতে পায়ে ধরে যে এবার অন্তত তাকে ছেড়ে দিতে, কিন্তু অভি কিছুতে থামছে না। প্রীতি অবনীকে এইসবই বলছে, সাথে সে অবনীকে আরও একটা সত্যি কথা বলে। ক্লাস 10-এ ওঠার পর রাম যে প্রীতিকে প্রপোজ করছিল, সেটা আসলে রাম প্রীতিকে প্রপোজ করছিল না, বরঞ্চ রাম আসলে অবনীকে প্রপোজ করার জন্য প্রীতির কাছে প্র্যাকটিস করছিল যে সে অবনীর সামনে গিয়ে এরকম এরকম বলবে। আসলে রামও অবনীকে সে ছোট্টবেলা থেকে ভালোবাসত। এটা দেখে মূলত অবনী রামকে ভুল বুঝে। রাম তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা তো করে, কিন্তু এরপর থেকে অবনী তার থেকে দূরে সরে গেছিল। রামের ভালোবাসার কথাটা অবনীকে আর বলা হয়ে ওঠেনি। এদিকে অভি রামকে টর্চার করছিল জেনে সে অবনীকে মারধর করে, যেটা রাম কিছুতে সহ্য করতে পারছিল না। রাম শেষমেশ সিদ্ধান্ত নেয় সে নিজেকে শেষ করে দিবে, যার জন্য সে হাত কেটে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছে, কিন্তু হয়ে ওঠেনি। অবনী যে প্রীতির বিয়ের কার্ডটা রামের পাশে দেখেছিল, ওইটা আসলে এমনিতে সত্যিকারেই প্রীতির বিয়ে ঠিক হয়েছিল বিদায় প্রীতি রামকে সেটা দিয়ে ইনভাইট করেছিল, যেটা দেখে অবনী ভুল বুঝে যে রাম হয়তো এটার জন্য নিজেকে শেষ করে দিতে চাচ্ছে। এরপরে যখন রাম এটা জানতে পারে যে অবনী তাকে ছোটবেলা থেকে কতটা ভালোবাসে, এসব শুনে রাম এক ধরনের একটা হিম্মত পায়, যার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল সে অবির কথা শুনে আর অবনীকে টর্চার করবে না। এবার থেকে অবনীকে সে কাছে টেনে নিয়ে সুখে শান্তিতে তার একটা সংসার সাজাবে। কিন্তু অভির এটা একদমই সহ্য হয় না, যার জন্য পরের দিন সকালে অবনী যখন বাজারে যায়, সেই সুযোগেই অভি তার 2 গুন্ডাকে নিয়ে বাসায় ঢুকে রামের হাতে একটা ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলে সেটাতে নাকি সিগনেচার করতে। কিন্তু রাম আর কিছুতেই এটা করবে না, সে পেপারটা হাতে নিয়ে সাথে সাথে ছিঁড়ে ফেলে। এতে অভিও যায় রেগে, তার ওই 2 গুন্ডাকে সাথে নিয়ে রামকে ধরে প্রচণ্ড মারধর করে। এমনকি এক পর্যায়ে বিষের একটা বোতল বের করে রামকে ধরে জোরজবরদস্তি সেটা খাইয়ে দিয়ে জায়গায় হত্যা করে। ঠিক ওই সময়টাই প্রীতিরামের বাসায় এসেছিল, আর এসে সে নিজের চোখে এই সব কিছু দেখে নেয়। তাই অভিরা প্রীতিকেও শেষ করে দেওয়ার জন্য তার মাথায় জোরে আঘাত করে। প্রীতিকে তারা আরও মারতে তো চেয়েছিল, কিন্তু ততক্ষণে তারা শুনতে পায় অবনী বাসার দিকে আসছে। এখন তারা কি করবে কোনো উপায় না দেখে তারা তাড়াহুড়ো করে প্রীতির লাশটাকে ওইখানে অবনীর রুমে আলমারির ভিতর ঢুকিয়ে দেয়। অভিরা আসলে ধরে নিয়েছিল তারা প্রীতিকে যে মাটা দিয়েছে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায় আর সবকিছু অবনীকে জানিয়ে দেয়। এই সব কিছু শুনে অবনী বলতে থাকে যে অভিকে সে এতটা বিশ্বাস করেছিল, সেই তার সাথে এত বড় ধোঁকাবাজি করলো, তবে এবার তারাও তাকে ছাড়বে না। বেশ প্ল্যানিং করে প্রীতির লাশ গুম করার বাহানায় তারা অভিকে তাদের জালে ফাঁসিয়ে এতটুকু অবধি নিয়ে আসে। অবনী অভিকে বলে তুমি কাউকে ভালোবেসেছ কিন্তু তাকে পাওনি, তাই বলে এ না যে তুমি তার জীবন নিয়ে যা তা করবে। তাকে পাওনি তো কি হয়েছে,
তার প্রকৃত একজন বেস্ট ফ্রেন্ড হয়ে তার সব বিপদ আপদে তার পাশে এসে দাঁড়ালে আজ গল্পটা অন্যরকমের হতো। আমার সাথে যা করেছো এর জন্য আমি তো তোমাকে নির্দ্বিধায় ক্ষমা করে দিতাম, কিন্তু আমার নিরুপায় নির্দোষ রামের সাথে যা করেছো এর জন্য আমি তোমাকে জীবনও মাফ করব না বলে অভিকে সে জায়গায় শেষ করে দেয়। তারপর অভিনীরা অভির সাথে আরও যে দুজন ছিল তাদেরও যেমন তেমন করে খুঁজে নিয়ে তাদের কাছ থেকেও রামের হত্যার প্রতিশোধ নিয়েছে। অর্থাৎ যে দুজনকে অবনী প্ল্যানিং করে মেরে দিয়েছে তারাই। এভাবে এক ভালোবাসার গল্প রূপ নেয় প্রতিশোধের ভয়ানক এক গল্পে, যে গল্পে কারো কোনো স্বার্থ হাসিল হয় না, বরঞ্চ বেচারা নির্দোষ রামকে তার প্রাণ হারাতে হয়। যাক, অবনী তার স্বামীর প্রতিশোধ নিয়েছে। আর এভাবে দেখতে দেখতে আজকের মুভিটাও এখানে শেষ হয়। তো আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে তা ফাটাফাট কমেন্ট বক্সে জানিয়ে দিন। সাথে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিয়ে গেলে আরও ভালো হতো আর কি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।